মুভির শুরুতেই দেখি নির্জন জঙ্গলের মাঝ দিয়ে একটা বাস চলতেছে। বাসের গন্তব্য ভাট্টাকায়ম গ্রাম। আর এই বাসে আমরা প্রতীশ ও তৃষা নামের একটা দম্পতিকে দেখতে পাই, যারা মুম্বাই থেকে এই ভাট্টাকায়ম গ্রামে আসতেছে। তৃষা তার স্বামীর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আর প্রতীশ কি যেন একটা নিয়ে টেনশন করতেছে। তো বাসটি ভাট্টাকায়মে পৌঁছালে প্রতীশ তৃষাকে ঘুম থেকে তোলেও বাস থেকে নেমে পড়ে। এরপর প্রতীশ কাকে যেন কল করে, আর আমরা দেখি তারা যে বাসাতে উঠতেছে সেই বাসার মালিক এদেরকে রিসিভ করে এনে বাসাটা বুঝিয়ে দিচ্ছে। আসলে প্রতীশ মুম্বাই ছেড়ে তার বউকে নিয়ে এখন এই গ্রামেই থাকতে এসেছে। কেন মুম্বাই ছেড়ে এসেছে আসলে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারা নতুন একটা বাসাতে উঠতেছে হিসেবে তাদের ফেসে যে আনন্দ বা খুশিটা থাকার কথা সেটা কেন জানি মিসিং। মনে হচ্ছে তারা দুজনেই কি যেন একটা টেনশনে ডুবে আছে। তো বাসার মালিক সবকিছু বুঝিয়ে দিয়ে বলে বাসার নিচতলায় দোকান আছে, সেখানে প্রয়োজনীয় সবকিছু পাবে। প্রতীশ সে কথায় কান্না দিয়ে বলে ওঠে, আঙ্কেল এই গ্রামের নদীটা কোথায়? আঙ্কেল বলে গোসল করতে নদীতে যেতে হবে না, নিচে বাথরুম আছে। প্রতীশ বলে না, কাপড় কাচার জন্য। আঙ্কেল বলে নদীতে যেতে একটু হাঁটতে হবে। এই বলে আঙ্কেল চলে গেলে প্রতীশ ও তৃষা বাসাটা পরিষ্কার করতে লেগে পড়ে। আসলে এরা এই বাসার উপর তলাতে উঠছে। তো যাই হোক, প্রতীশ ও তার বউ দুজনে পরিষ্কার করছিল। এমন সময় প্রতীশের মুম্বাইয়ের বন্ধু সঞ্জীব কল করে বলে, কিরে পৌঁছে গেছিস? হ্যাঁ পৌঁছে গেছি, ও রুম পরিষ্কার করতেছি। ভাট্টাকায়মের আমার বন্ধু প্রকাশনের সাথে দেখা করেছিস? না এখনো করিনি, কল করেছিলাম, বললো বিকেলে আসবে। এমন সময় সঞ্জীবের ডাক পড়লে সঞ্জীব বাই জানিয়ে কথা শেষ করতেই প্রতীশ দেখে তার বউয়ের শ্বাসকষ্ট হচ্ছে ও সে ইনহেলার নিচ্ছে, যা দেখে আমরা বুঝতে পারি তৃষার কিছু একটা রোগ আছে। তো পুরো বাসাটা পরিষ্কার করতে করতে রাত নেমে আসলে তৃষা মোমবাতি জ্বালিয়ে যখন প্রার্থনা করে তখন আমরা বুঝতে পারি তৃষা আসলে খ্রিস্টান। সিনেদের বাসার সামনে রাস্তায় আসলে দেখি সেখানে একটা বাস দাঁড়িয়ে আছে ও হেল্পার সাইজু সেটা পরিষ্কার করছে। আসলে এই বাসটা প্রতিটাতে এখানেই থাকে, কারণ এখান থেকে একটু দূরেই বাস স্ট্যান্ড। সিন বাসের ভিতরে আসলে দেখি বাস ড্রাইভার জয়ান ও গ্রামের কিছু ছেলে পেলে বাসের ভিতরে লাল পানির আসর বসিয়েছে। আসলে প্রতি রাতে এই বাসের ভিতরে এইভাবেই লাল পানির আসর বসে। তো জয়ান মাল খাওয়ার সময় সামনের বাসাতে আলো জ্বলতে দেখে ছেলে পেলেকে জিজ্ঞেস করে, বেলুন্নার রুমে কেউ ভাড়া উঠেছে নাকি? একজন বলে, হ্যাঁ শুনলাম সে নাকি প্রকাশনের মাধ্যমে এই গ্রামে কাজ করতে এসেছে। কিসের কাজ রে? আরেকজন বলে, লোকটি নাকি আর্টিস্ট, দেয়ালে নকশা করার কাজ করে। এমন সময় সাইজু আসলে জয়ান বলে, সাথে কোনো মেয়ে এনেছে নাকি? সাইজু বলে, হ্যাঁ ওর বউ। সিং প্রতীশের রুমে আসলে দেখি এরা ঘর গোছাচ্ছে। এমন সময় প্রকাশন এসে তার পরিচয় দিলে প্রতীশ ও তৃষা হাই হ্যালো করে। প্রকাশ বলে, আমার বিকেলে আসার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে আসতে পারিনি। যাই হোক, প্রকাশ বলে, কাল সকাল 8:30টায় রেডি থেকো, তোমাকে কাজে নিয়ে যাব। আর একটা কথা, নতুন জায়গা বলে ভয় পাওয়ার কিছু নেই, এখানকার সবাই আমার পরিচিত। এই বলে প্রকাশন চলে যায়। আর সিন সকালে আসলে দেখি তৃষা সকালবেলা জানালার ওপাশে তাকিয়ে থেকে উদাস হয়ে কি যেন দেখছে। প্রতীশ সেটা দেখে জানালার কাছে এগিয়ে এসে বাহিরে তাকালে দেখে নিচে একটা কুকুর ছানাকে দেখে তৃষা এইভাবে উদাস হয়ে আছে, এমনকি কাঁদতেছে। কিন্তু কুকুর ছানাকে দেখে তৃষার এইভাবে কান্না করার রহস্যটা জানা যায় না। তো একটুর মাঝে প্রকাশন প্রতীশকে নিতে আসে, ও রেডি হতে বলে। প্রতীশ রেডি হতে থাকলে প্রকাশন বলে, সঞ্জীব আমাকে ফোন করে তোমার খোঁজ নিল, বললো সে নাকি একটা মুভির শুটিং এ বিজি আছে, ফ্রি হলে এখানে আসবে। এই বলে প্রকাশন তৃষাকে বলে, রুমে একা থাকতে বোরিং হবে না তো? প্রতীশ বলে, সে একা থাকতেই পছন্দ করে, বাহিরে বের হলে আমাকে ছাড়া বের হয় না। এই বলে প্রতীশ রেডি হয়ে তার বউকে বলে, আমি যাচ্ছি, নিচের হোটেল থেকে খাবার এনে খেও, আর কিছু লাগলে ফোন করিও, আমি যাচ্ছি তাহলে। এরপর প্রতীশ প্রকাশনের সাথে বের হয়, বাট একটু গিয়ে বলে, ভাই আমি মানিব্যাগটা ছেড়ে এসেছি, নিয়ে আসি। এই বলে প্রতীশ রুমে ফিরে এসে তার বউকে আদর করে একটা চুমু দিয়ে ইশারায় বলে, এবার যাই। তৃষা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে প্রতীশ চলে যায়, বাট তৃষাকে কেন জানি খুশি দেখায় না। তো প্রতীশ প্রকাশনের স্কুটারের পিছনে বসে যাচ্ছিল। পথের মাঝে প্রকাশনকে বলে, ভাই এই এলাকায় শীতকাল কখন পড়ে? প্রকাশন বলে, সামনের মাস থেকেই ঠান্ডা পড়া শুরু হবে। এটা শুনে প্রতীশ মনে মনে কি যেন একটা ভাবে। সিন তৃষার কাছে আসলে দেখি তৃষা জানালার পাশে এইভাবে উদাস হয়ে বসে আছে। এইসব দেখে আমরা বুঝতে পারি তৃষা ও প্রতীশের সংসারে কিছু তো একটা টেনশন আছে, যার কারণে কখনোই এদের ফেসে আমরা হাসি দেখতে পাচ্ছি না, বরং সবসময় কি যেন অজানা একটা টেনশন এদেরকে গ্রাস করে রাখতেছে। তো সিন প্রতীশের কাছে আসলে দেখি প্রতীশ প্রকাশনের সাথে এসে একটা দোকানের দেয়ালে অঙ্কনের কাজ করতেছে। প্রকাশন প্রতীশকে বলে, তুমি সিগারেট খাও? প্রতীশ বলে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় খেতাম, এখন ছেড়ে দিয়েছি। প্রকাশন বলে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা ছেড়ে দিয়েছো কেন? উত্তরটা না শুনতেই সিন চলে আসে তৃষার কাছে। তৃষা খাবার নিতে নিচে এসেছে। এমন সময় প্রতীশ কল করে বলে, খাবার খেয়েছো? তৃষা বলে, খাবার নিতে নিচে এসেছি। প্রকাশন বলে, ও
ওকে, খেয়ে আমাকে কল করিও। বিকেলে কাজ শেষে প্রকাশন প্রতীশকে বাসার সামনে নেমে দিয়ে চলে যাচ্ছে। প্রতীশ তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে বসে, ভাই এখানে নদীটা কোথায়? প্রকাশন বলে, সামনে পোস্ট অফিসের পাশ দিয়ে রাস্তা ধরে জঙ্গলের ভিতরে যেতে হবে। কিন্তু কেন, গোসল করতে যাবে? প্রতীশ কেন জানি ভেবাচাকা খেয়ে বলে, আরে না, এমনি দেখতে যাব। প্রকাশন বলে, সাবধান, নদীতে কিন্তু প্রচুর স্রোত। আর হ্যাঁ, এই দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা নিয়ে বাসায় যাও। প্রতীশ মাথা নাড়িয়ে হ্যাঁ বললে প্রকাশন চলে যেতেই প্রতীশ কেন জানি বাসায় না গিয়ে লুকিয়ে সেই নদীর খোঁজে যেতে থাকে। প্রতীশ আঙ্কেলকে দেখে বলে, কাকা নদীটা গভীর? কাকা বলে, হ্যাঁ গভীর। তো তুমি কে? প্রতীশ বলে, আমি এই গ্রামে নতুন এসেছি। কাকা বলে, নদীর গভীরে গেলে স্রোত টেনে ধরে। এটা শুনে কেন জানি প্রতীশ টেনশনে পড়ে যায়। কাকা বলে, সাঁতার জানো? না। তাহলে হুদাই পেঁচাল পাড়তাইছো কেন? যাও। এটা শুনে প্রতীশ ভেবাচাকা খেয়ে যেতে ধরে, বাট জঙ্গলের মাঝে একটা গোপন রাস্তা দেখে কেন জানি সেদিকে ঢুকে পড়ে ও সামনের দিকে যেতে থাকে। পাশে এসে প্রতীশ তার বউকে বলে, তৃষা একটা জায়গা পেয়েছি। তৃষা ভয়ে ভয়ে বলে, কেউ টের পাবে না তো? প্রতীশ বলে, না, রাতে ওই জায়গায় কেউ আসে না। তৃষা চুপ করে থাকলে প্রতীশ বলে, ভয় পাচ্ছ? তৃষা না বলে প্রতীশ বলে, কিছুদিন পরেই তাহলে কাজটা শুরু করব। এটা শুনে তৃষা কেন জানি ভয়ে চুপ করে থাকে। তিনি প্রকাশনের কাছে আসলে দেখি প্রকাশন তার বউকে বলতেছে, প্রতীশ ছেলেটা ভালো, অনেক ট্যালেন্টেডও, বাট কিছু তো একটা সমস্যা আছে মনে হচ্ছে। কার সমস্যা? দুজনেরই। নতুন জায়গায় এসেছে তাই মনে হয়। আর এই বিষয়টা তেমন না, আমি নিশ্চিত অন্য বড় কোনো একটা সমস্যা আছে। সিন তখন প্রতীশের কাছে আসে। তো বাহিরে কেউ নেই দেখে প্রতীশ তার বউকে বলে, তুমি থাকো, আমি খুব শীঘ্রই ফিরবো। তৃষা বলে, সাবধানে যেও। প্রতীশ ঠিক আছে বললে তৃষা দরজাটা লাগিয়ে দেয় আর সিন কাট হয়ে আসে জঙ্গলে। আমরা দেখি প্রতীশ এই মাঝরাতে জঙ্গলে ঢুকতেছে। তো এরপর সে যা যা রহস্যজনক কাজ করে তা অরিজিনাল সিনেই দেখেন। প্রতীশ কেন জানি এভাবে এই জায়গাটা পাতা বিছিয়ে প্রস্তুত করে রাখে। সিন পরের দিন সকালবেলা একটা গির্জার সামনে আসলে দেখি প্রতীশ প্রকাশনের সাথে এই গির্জার কিছু পেন্টিং এর কাজ করতেছে। সিন মাঝরাতে আসলে দেখি প্রতীশের বাসার আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, বাহিরে আর কেউ নেই। এটা বুঝতে পারতেই প্রতীশ চোখ মেলায়। এরপর প্রতীশ শোয়া থেকে উঠে বসে ও তার বউ তৃষাকে ডেকে ঘুম থেকে তুলে দিয়ে নিজে রেডি হতে লেগে পড়ে। তো প্রতীশ তার মোবাইল ও সাথে একটা ব্যাগ নিয়ে রেডি হয়ে তার বউকে বলে, কি হলো, চলো। এই বলে প্রতীশ যেতে থাকে, বাট তৃষার কেন যেন মন টানতেছে না। প্রতীশ বলে, কি হলো, আসো। এবার তৃষা বাধ্য হয়ে বিছানা থেকে উঠে পড়ে। প্রতীশ বাহিরে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখে কেউ তাদেরকে দেখছে কিনা। তো কেউ নেই দেখে প্রতীশ তার বউকে বের হতে বলে। তৃষা বাসার সামনে থাকা বাসের ভিতরে সাইদুকে দেখতে পেয়ে বলে, প্রতীশ, বাসের ভিতরে কেউ একজন আছে, তাড়াতাড়ি রুমে চলো। এই বলে তৃষা তাড়াহুড়ো করে তাদের রুমে ফিরে আসলে পিছন পিছন প্রতীশও ফিরে আসে। তখন তৃষা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এটা করা কি খুব দরকার? এটা শুনে প্রতীশ কিছুটা রেগে তাকায় ও বলে, দরকার নেই। এই প্রশ্নে তৃষা চুপ হয়ে যায় ও কি যেন ভেবে ভয়ে বলে ওঠে, ঠিক আছে, তবে আজকে নয়, আজকে আমার খুব ভয় লাগছে। এই বলে তৃষা শুতে যেতে ধরলে প্রতীশ হতাশায় একা উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। আর সিন সকালে আসলে দেখি তৃষা ঘুম থেকে উঠে উদাস হয়ে বসে আছে। তো এরপর এদের কয়েকদিনের লাইফ দেখানো হয়। তো এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর এক রাতে প্রতীশ আবার বাহিরে এসে দেখে যে কেউ বাহিরে আছে কিনা। তো দেখে বাসের ভিতরে আড্ডা এখনো চলতেছে। প্রতীশ আড্ডা শেষ হওয়ার অপেক্ষা করে ও আড্ডা শেষে সবাই চলে যেতেই সে রুমে এসে তার ঘুমন্ত বউকে ডাক দিয়ে তুলে বলে, তৃষা, সবাই চলে গেছে। এটা শুনে একদিকে তৃষা তাড়াহুড়ো করে উঠে পড়ে আর অপরদিকে প্রতীশও তাড়াহুড়ো করে রেডি হয়ে বলে, চলো এবার।
সিন এখান থেকে কাট হয়ে সকালবেলা একটা গির্জার সামনে আসলে দেখি প্রতীশ প্রকাশনের সাথে এই গির্জার দেয়ালে অঙ্কনের কাজ করতেছে। গির্জার ফাদার এসে বলে, ভাই 2 দিনের মাঝে কাজ শেষ করতে হবে। আর প্রকাশন প্রতীশকে ডাক দিলে প্রতীশ কি যেন ভাবনায় মগ্ন আছে। অনেকক্ষণ পর হুঁশ ফিরে প্রকাশন বলে, 2 দিনের মাঝে কাজ শেষ করতে বলতেছে, তার মানে আমাদেরকে রাতেও কাজ করতে হবে, আর এর জন্য রাতে এখানেই থাকতে হবে। হয়তো থাকতে পারবে? প্রতীশ হ্যাঁ বললে প্রকাশন বলে, তোমার বউয়ের কি করবে? প্রতীশ বলে, ও রাতে একা থাকতে ভয় পায়, তাই ওকে রাতে এখানে নিয়ে আসবো, এখানেই শুতে দিব। এখানে আনবে? হ্যাঁ, সমস্যা নেই। এটা শুনে প্রকাশন কেমন জানি অবাক হয়। রাতে দেখি প্রতীশ সত্যি সত্যি তার বউকে এখানে নিয়ে এসেছে। তার বউ বাহিরে বসে আছে আর প্রতীশ কাজ করতেছে। প্রতীশ বলে, তৃষা তুমি ভিতরে গিয়ে শুতে পারো। কিন্তু তৃষা বসেই থাকতে চাইলে প্রকাশন বলে, আমাদের কাজ শেষ হতে অনেক সময় লাগবে তো, তাই ভিতরে গিয়ে শো। তখন তৃষা আর কিছু বলতে না পেরে রাজি হয়। একটু পর দেখি কাজের বিরতিতে এরা চা খাচ্ছে ও প্রতীশ প্রকাশনকে বলতেছে, ওকে একা রাখতে পারি না, তাই সিনেমার কাজ ছেড়ে দিয়েছি। আর আমাদের বিয়েতে উভয়েরই বাবা মা রাজি ছিল না। তৃষার বাবা মা ধনী, তাই আমাদের দরিদ্রতা ছিল তাদের সমস্যা। প্রকাশন বলে, আর তোমার বাবা মায়ের কিসের সমস্যা ছিল? প্রতীশ বলে, ধর্ম। এখান থেকে সিন কাট হয়ে সকালবেলা আসলে দেখি প্রতীশের বাসার সামনের বাসটা প্রথম টিপ নিয়ে চলে যাচ্ছে। সিন তৃষার রুমে আসলে দেখি তৃষা তার ঔষধের বক্সটা বের করে কি যেন বড়ি খাচ্ছে। এতগুলো বড়ি দেখে বোঝা যায় তৃষার বড় কোনো একটা রোগ আছে। তো সিন রাতে আসলে দেখি প্রতীশ বেলকনিতে বসে থেকে সামনের রাস্তার পাশে আড্ডা দিতে থাকা ছেলেগুলোকে দেখতেছে আর তারা কখন চলে যাবে সেই প্রহর গুনতেছে। ওদিকে রুমে তৃষা ব্লুটুথ বক্সে ইংলিশ গান শুনতেছে। নিচে আড্ডা দাও একটা ছেলে গানগুলো শুনে ছেলেদেরকে বলে, মেয়েটি সবসময় ইংলিশ গান শোনে কেন? মেয়েটি কি বিদেশি নাকি? এই কাকা বলে, এসব আমেরিকান কালচার। সিন রুমের ভিতরে আসলে দেখি তৃষা গান চালিয়ে দিয়ে এভাবে উদাস হয়ে বসে আছে। সিন মাঝরাতে জঙ্গলে আসলে দেখি আজকেও তৃষা ও প্রতীশ জঙ্গলে এসেছে এবং সেম কাজ করতেছে। তো এদিকে প্রকাশন মাংস দেওয়ার জন্য প্রতীশের বাসায় এসে দেখে গেটে তালা মারা। এই মাঝরাতে গেটে তালা মারা দেখে প্রকাশন অবাক হয়ে প্রতীশকে কল করে, বাট প্রতীশ তার মোবাইলটা দূরে রেখে ওদিকে ব্যস্ত, তাই কলটা রিসিভ হয় না। এটা দেখে প্রকাশন মাংসের প্যাকেটটা দরজার পাশে রেখে চলে যাচ্ছে। এমন সময় প্রতীশ কল ব্যাক করলে প্রকাশন বলে, তুমি কোথায়? প্রতীশ বলে, রুমে। এটা শুনে প্রকাশন চমকে গিয়ে বলে, আমি তো তোমার বাসার নিচেই দাঁড়িয়ে আছি, রুমে তো তালা দেওয়া। এটা শুনে প্রতীশ ভেবাচাকে খেয়ে বলে, আমরা আসলে নদীর ধারে ঘুরতে এসেছি। এই সময় নদীর ধারে? আসলে তৃষা একটু বাহিরে ঘুরতে চেয়েছিল তাই। প্রকাশন বলে, আমি তো আরো রুমে তালা দেওয়া দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, সাবধানে ফিরেও, আর হ্যাঁ, গেটের পাশে মাংসের প্যাকেট রেখেছি, নিয়ে নিও। প্রতীশ আচ্ছা বললে প্রকাশন বলে, ঠিক আছে তাহলে কাল দেখা হচ্ছে, বাই। এই বলে কথা শেষ করে প্রকাশন চলে যায়। আর সিন পরের দিন সকালে আসলে দেখি প্রতীশ আজকে একটা স্কুলের দেয়ালে অঙ্কনের কাজ করতেছে। সিন আবার মাঝরাতে আসলে দেখি বরাবরের মতো আজকেও প্রতীশ তার বউকে নিয়ে বের হচ্ছে। তো এরা চুপি চুপি যাচ্ছিল, বাট আজকে বাসের ভিতর থেকে কে যেন লুকিয়ে এদেরকে দেখে ফেলে। সিন সকালবেলা আসলে দেখি প্রতীশ আজকে একটা দোকানের দেয়ালে অঙ্কনের কাজ করতেছে। সিন আবার রাতে আসলে দেখি প্রতীশের বাসার সামনে থাকা সেই বাসটা বাস হেল্পার সাইজু ধুয়ে মুছে পরিষ্কার করতেছে। পরিষ্কার করা শেষে সবাই বাসের ভিতরে আড্ডা দিতে বসে পড়লে সিন তৃষার রুমে আসেও আমরা দেখি তৃষার ঠান্ডা লেগে তৃষা অসুস্থ হয়ে গেছে। এটা দেখে প্রতীশ তৃষাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তৃষা বলে, থাক, সেটার দরকার নেই, এমনি হয়তো ঠিক হয়ে যাবে। সিন বাসের ভিতরে আড্ডায় আসলে দেখি সাইজু বাস ড্রাইভার জয়েনকে বলতেছে, আজ রাতে একটা জিনিস দেখেছি, তুমি বিশ্বাস করবে কিনা জানি না। কি দেখেছিস? ওই যে সামনের বাসাতে যে সাদা সিধে মেয়েটা উঠেছে না, ও আর ওর স্বামী মিলে যে খেলা দেখায় মাম্মা, পুরো অস্থির। আরে কি বলবে, ক্লিয়ার করে বল মাম্মা। ওদের খেলা একেবারে অন্য লেভেলের, নিজ চোখে না দেখলে বিশ্বাস করবি না। সিন তৃষার রুমে আসলে দেখি তৃষা অসুস্থ হয়, প্রতীশ ভালোবেসে তৃষাকে ভাত তুলে খাওয়াচ্ছে। সিন আবার আড্ডায় আসলে দেখি সাইজুর থেকে সবকিছু শুনে একজন বলতেছে, তুই মাল খেয়ে ভুলভাল বকতেছিস নাকি? সাইজু বলে, বলেছিলাম না মাম্মা, তোমরা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবে না। প্রথম দেখাতে আমি নিজেই তো থমেরে গেছিলাম। আমি এমন জঙ্গলি দৃশ্য ইংলিশ মুভিতে একবার দেখেছিলাম, কিন্তু বাস্তবে এটাই প্রথম দেখা। পিছন থেকে এই কাকা বলে, এসব আমেরিকান কালচার। পাশ থেকে একজন বলে, তাই তো সারাদিন ইংলিশ গান শোনে। পাশ থেকে আরেকজন বলে, কিন্তু মেয়েটা তো দেখতে একদম সাদা সিধে। কাকা বলে, এমন হয়েই থাকে, কিছু মেয়ে থাকে উপরে ফুল কিন্তু ভিতরে জ্বলন্ত ভাটা, এমনি লাজুক কিন্তু বিছানায় পুরো হিংস্র প্রাণী। এটা শুনে সবাই হাসাহাসি করতেছে। ঠিক তখনই প্রতীশ এসে বলে, ভাই অটো গাড়ি কোথায় পাবো? অটো কেন? হাসপাতালে যেতে হবে। কেন, কি হয়েছে? আমার বউয়ের ঠান্ডা লেগে জ্বর হয়েছে। এটা শুনে সাইজু অন্যদের দিকে তাকিয়ে ইশারায় বলে, কি এবার বিশ্বাস হলো? তো একজন বলে, মহেশের অটো আছে, ওকে ডাকো। এই বলে ছেলেটি বাহিরে তাকাতেই দেখে একটু দূরে তৃষা এভাবে দাঁড়িয়ে আছে। এদিকে একজন মহেশকে কল করে বিষয়টা খুলে বলে তাড়াতাড়ি অটো নিয়ে আসতে বলে ও প্রতীশকে বলে, একটুর মাঝে অটো আসতেছে, যাও ওদিকে গিয়ে অপেক্ষা করো।
করো। প্রতীশ ধন্যবাদ দিয়ে চলে গেলে সাইজু সবাইকে বলে, গত রাতে ওরা নদীতে ডুবেছিল, যার জন্যই ঠান্ডা লেগেছে, বুঝেছো? এবার তো বিশ্বাস হয়েছে যে আমি সত্যি বলছিলাম। একজন বলে, একটা কাজ কর, পরের শোতে আমরা সবাই মিলে মজা নিব। সাইজু বলে, কয়টা দিন অপেক্ষা তো কর, মেয়েটা সুস্থ তো হয়ে নিক। সিন পরের দিন সকালে আসলে দেখি তৃষার অসুস্থতার কথা শুনে প্রকাশন দেখতে এসেছে। তো তৃষার ভালো মন্দ খোঁজ খবর নিয়ে প্রকাশন বলে, প্রতীশ, তৃষা যেহেতু অসুস্থ তাই আজকে তোমার কাজে যেতে হবে না। তৃষা বলে, না ভাইয়া, সমস্যা নেই, আমার জ্বর ভালো হয়ে গেছে। সিন কাট হলে দেখি তৃষা গির্জাতে এসে কি যেন একটা প্রার্থনা করতেছে এবং বাসায় এসেও কি যেন একটা বই পড়তেছে। এদিকে প্রতীশ রান্নাবান্না শেষে আবার কাজে বের হয় ও সারাদিন কাজ শেষে সিন আবার রাতে চলে আসে। আমরা দেখি বাহিরে কেউ নেই দেখে বরাবরের মতো আজকেও প্রতীশ তার বউকে নিয়ে লুকিয়ে বের হচ্ছে, কিন্তু বাহিরে কেউ নেই এটা প্রতীশ ভাবলেও আমরা দেখি সাইজু বাসের ভিতর থেকে লুকিয়ে এদের যাওয়া দেখতেছে। তো এরা বাসের পাশ কেটে চলে যেতেই সাইজু তাড়াহুড়ো করে সবাইকে কল করে আসতে বলে। একটুর মাঝে সবাই চলে আসলে এরা একত্র হয়ে কি যেন একটা প্ল্যান করে ও সবাই একসাথে সেই নদীর দিকে যেতে শুরু করে। তো এরপর কাহিনীতে যে মোড় আসতে চলেছে তা ভিডিওর দ্বিতীয় পর্বে দেখতে পাবেন। স্ক্রিনে দেখুন দ্বিতীয় পর্বটি ভেসে উঠেছে, সেখানে